তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 4 থেকে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, এই চ্যাপ্টার থেকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা কমপ্লিট করানোর জন্য বহু রিকোয়েস্ট এসছে আমার কাছে। আমি সবার নাম তো মনে রাখতে পারিনি, সরি ফর দ্যাট, কিন্তু এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করাবার চেষ্টা করছি। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, এই যে চ্যাপ্টারটা নামটা থেকেই বুঝতে পারছো যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। তাহলে আমাদের পৃথিবীতে মোটামুটি 92টা মৌল আছে। এগুলোর সংখ্যা কিন্তু সবসময় একই থাকে না, বেশ কিছু কমে যায় বা বেড়েও যায়। এবার এই পদার্থের মধ্যে বেশ কিছু ধাতু, অধাতু, ধাতুকল্প এই সমস্ত কিছু আছে, ঠিক আছে। তাহলে এই যে প্রকৃতিতে এতগুলো যে মৌল রয়েছে, এগুলোর মধ্যে মাত্র 16টা মৌল জীবদেহের মধ্যে দেখা যায়। আমি জীবদেহ মেনশন করছি, মানব দেহ নয়। মানে গাছের দেহে, বিভিন্ন প্রাণীদের দেহে মাত্র 16টা দেখা যায়, বাকিগুলো কিন্তু দেখাই যায় না। এবার দেখো, একটা জীব তো পৃথিবীর বুকেই গড়ে উঠছে, জন্মাচ্ছে, তাহলে এ যে পুষ্টি পদার্থ নিচ্ছে সেটা পৃথিবীর থেকেই নিচ্ছে। কিন্তু সমস্ত পুষ্টি, মানে পৃথিবীতে যা যা মৌল আছে সেগুলো সমস্তটা কিন্তু ও ব্যবহার করতে পারে না, বা সমস্ত রূপেও পারে না, ঠিক আছে। কোনো মৌলের কোনো ধরো মানে ধাতু বা অধাতু কোনো যৌগ রূপে সেটাকে গ্রহণ করা সম্ভব। সেটা পরবর্তীতে আলোচনায় আসবো। প্রথমেই আসি, আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টে মৌল, সেটার নাম তোমরা ভালো করে জেনে রাখো। সেটা হলো সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো অক্সিজেন। এটা হলো প্রায় 61.42% থাকে আমাদের দেহে। আচ্ছা, এই যে পার্সেন্ট বলছি, এটা প্রতি 100 গ্রামে, বা পার্সেন্ট বলছি মানে বুঝতেই পারছো 100 গ্রামের মধ্যে এত থাকছে। তারপরেই যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে মৌল আমাদের দেহে থাকছে সেটা হলো কার্বন, সেটা প্রায় 23%। আচ্ছা, এটা কিন্তু 22.57%। এবার এটাকে রাউন্ড ফিগারে লেখা হয়েছে, সেজন্য অনেক বইতে দেখবে এটাকে প্রায় 23 বলে বলা হয়, ঠিক আছে। তোমরা যদি মানে এটা যদি ছোট প্রশ্নে আসে তখন এটা যে 61.42 এটাই লিখতে হবে, এটা যে 22.57 এটাই বলতে হবে। কিন্তু এটা যদি তুমি লেখার সময় লেখো প্রায় 23% বা প্রায় 61% এরকম বললেও কিন্তু এটা চলবে, ঠিক আছে। তৃতীয় যেটা, সেটা হলো হাইড্রোজেন। আমাদের দেহে হাইড্রোজেন থাকে 9.99%। আমি সেটাকে 10 লিখেছি রাউন্ড ফিগার করি। তারপর হলো নাইট্রোজেন, সেটা হলো 2.57%। আচ্ছা, এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, যে আমরা যে খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সমস্তগুলো, কার্বোহাইড্রেট আর ফ্যাট এগুলোর মধ্যে কি কি থাকছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকছে। আর প্রোটিন থেকে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন পাচ্ছি। তাহলে আমাদের শরীরে খাদ্য হিসাবে যখন নাইট্রোজেন ঢোকে, সেটা প্রোটিন জাতীয় খাদ্য থেকেই ঢোকে। তার মানে সমস্ত রকম প্রোটিনের যা সোর্স, সেগুলো থেকেই আমরা নাইট্রোজেন পাই, যেটা আমাদের শরীরে গিয়ে দেহ গঠন করছে। এবার দেখো, পৃথিবীর বুকে অক্সিজেন এগুলো কত পার্সেন্ট আছে, এগুলো কিন্তু সব পাশে পার্সেন্টের সাইন হবে, ঠিক আছে। অক্সিজেন আছে 46.6%, কার্বন 1%-এরও কম, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, ক্যালসিয়াম 3.6%। সোডিয়াম, পটাশিয়াম এগুলো আমাদের দেহে 1.4% করে থাকে। ক্যালসিয়ামটা তো আরও কম, 1.5, 1.6 এরকম থাকে। তাহলে বুঝতেই পারছো, অক্সিজেন দেখো পৃথিবী পৃষ্ঠে আছে 46.6, ঠিক আমাদের দেহে লাগছে 61.42। তাহলে বুঝতেই পারছো পৃথিবীতে যতটা পার্সেন্টেজে অক্সিজেন রয়েছে তার থেকে আমরা বেশি নিচ্ছি। বা কার্বন দেখো 1-এরও কম, অনেক কম রয়েছে, আমাদের শরীরে 23% কার্বন। তাহলে এই যৌগগুলো পৃথিবীতে যেরকম পার্সেন্টেজেই থাকুক না কেন, আমাদের শরীরে কিন্তু এদের চাহিদা ভিন্ন ভিন্ন, এবং এটা আমাদের কেন প্রত্যেকটা জীবের ওপরই এটা নির্ভর করছে। কোনো জীবের ক্ষেত্রেই চাহিদাটা বেশি, কোনো জীবের ক্ষেত্রেই চাহিদাটা কম। এবার আসি, এই যে জিনিসগুলো মডিফিকেশন হচ্ছে, মানে আমাদের শরীরে অক্সিজেন বেশি লাগছে, কার্বন বেশি লাগছে, এগুলো পাচ্ছি কোথা থেকে? আমরা যে খাদ্য খাই তার প্রধান উৎস কি? একদম প্রাথমিক উৎস যদি দেখি, একদম কোথা থেকে খাদ্য আসছে গ্রাউন্ড লেভেলে, তাহলে দেখব যে আমাদের খাদ্যের উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদ কি করে? এই পৃথিবীর পৃষ্ঠে যা এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে। মানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে,
মাটি থেকে জল নিচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত পাতাতে কী করছে, খাদ্য তৈরি করছে, এবং তার ফলে যে খাদ্য তৈরি করছে সেটা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করছে। গ্লুকোজের সংকেত কি, C6H12O6, C6H12O6। এইটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি, এটা হলো গ্লুকোজ। খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে এখান থেকে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো পাচ্ছি। তাছাড়াও আমরা জল থেকেও হাইড্রোজেন, অক্সিজেন পাই, কিন্তু কার্বনের সোর্সটা কিন্তু আমরা এই খাদ্য থেকেই পাই। তাহলে বুঝতেই পারছি যে পৃথিবীতে যে খাদ্য মানে পৃথিবী পৃষ্ঠের যে মৌলকে ব্যবহার করতে পারছে উদ্ভিদরাই, সেই উদ্ভিদরাই এই মৌলগুলোকে নিজেদের শরীরের অন্তর্গত করছে, খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটাই আমরা খাচ্ছি। এবার তোমরা বলবে আমরা তো সবসময় ঘাস পাতা বা সবুজ শাকসবজি খাই না, কিন্তু ভেবে দেখো যদি ধরো আমরা মানে এমন খাদ্যর কথা বলি, ধরো কোনো প্রাণীকে খাচ্ছি, মানে মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, সেক্ষেত্রেও ভেবে দেখো সেই মাছটা সে কী খেয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, শ্যাওলা খেয়ে বড়ো হয়েছে, সেগুলো উদ্ভিদের একটা ভ্যারাইটি। আবার ধরো চিকেন খাচ্ছ, সেই মুরগিটাও কি খেয়েছে, ধরো বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খেয়েছে, ঘাস খেয়েছে, সেই ছোট ছোট পোকামাকড়গুলোও আবার কী খেয়েছে, ঘাস পাতা থেকে পুষ্টি পেয়েছে। তাহলে এই সমস্ত পুষ্টির উৎস কিন্তু উদ্ভিদ। তাহলে উদ্ভিদ হলো এমন একটা জীব যেটা এই পৃথিবী পৃষ্ঠের যে মৌল সেইটাকে একদম যে সর্বোচ্চ স্তরের যে খাদক অবধি পৌঁছে দিচ্ছে। এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ যৌগে, যেগুলো আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম হলো জল। আচ্ছা, আমাদের দেহের 70% জল, দেখবে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্টেও দেখায় যে আমাদের শরীরের এতখানি জল। কিরম দেখায় যে একটা এরকম মানে হিউম্যান ফিগার দেয়, তার পা থেকে একদম গলা অবধি জল, এরকম দেখায়। তার মানে কিন্তু এটা নয় যে আমাদের শরীরের পা থেকে গলা অবধি জল, মাথায় জল নেই, তার মানে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আমাদের যে প্রত্যেকটা কোষ রয়েছে সে কোষের মধ্যে জল আছে, আবার আমাদের যে রক্ত আছে সেখানেও জল আছে, আমাদের যে চোখ তাতেও জল আছে, আমাদের যে এই যে জয়েন্ট এগুলোতেও জল আছে, আমাদের যে মানে সর্বত্রই জল আছে, ঠিক আছে। এবার এই যে 70% ওয়াটার যেটা আমরা অ্যাডভার্টিজমেন্টে দেখতে অভ্যস্ত, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাহলে আমাদের এই যে 70% যে জল, তার বেশিরভাগ মানে তার 3/4 অংশ থাকে কোষে। কারণ কোষের ভিতরে কি থাকছে, সাইটোপ্লাজম থাকছে, সাইটোপ্লাজমে সমস্ত বিক্রিয়া হচ্ছে, উৎসেচক হচ্ছে, এগুলো সবই জল থাকছে, এর ভিতরে তো প্রধান কম্পোনেন্ট জল। তাছাড়াও 1/4 অংশ হলো রক্তে থাকছে। মানে এরপর তোমরা যখন রক্তের ভাগ পড়বে, দুটো ভাগ হয়, রক্তরস আর রক্ত কণিকা। এই রক্তরসের কিন্তু 92% হলো জল। তাহলে এই যে আমাদের রক্ত, তার একটা অনেকটা অংশ হলো জল। তাহলে আমাদের শরীরের যে 70% জল, সেটার আবার 3/4 অংশ থাকে কোষে, 1/4 অংশ থাকে রক্তে। আচ্ছা, সাধারণভাবে একটা পুরুষ দেহের সাথে একই বয়সী, একই মোটামুটি মানে তুলনা করার জন্য তো একই রকম নিতে হবে, একটা পুরুষ দেহ এবং একটা স্ত্রী দেহ যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে দেখব যে পুরুষ দেহে কিন্তু 10% জল বেশি থাকে। একইভাবে যারা রোগা তাদের শরীরে জল বেশি থাকে মোটাদের থেকে, এটা রিসার্চে দেখা গেছে। আবার শিশুদের দেহ জল বেশি থাকে বয়স্কদের তুলনায়। অ্যাকচুয়ালি কী হয়, বয়স্ক যত হতে থাকে শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, শরীর থেকে জল বেরিয়ে যায় বেশি, শরীর জল ধরে রাখতে পারে না, ঠিক আছে। একইভাবে মোটা হওয়ার ক্ষেত্রেও তাই, শরীরে জল বেশি থাকলে ওজন বেশি হয় না। শরীরে যখন মানে অন্যান্য জিনিস বেড়ে যাচ্ছে, শরীরের চর্বি বেড়ে যাচ্ছে বা মাসেল বৃদ্ধি পাচ্ছে, তখনই ওজন বাড়ে। সেজন্য রোগাদের শরীরে কিন্তু জল অনেকটা বেশি থাকে। এখন আসি জীবদেহে জলের কাজ কি। জীবদেহে জলের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রথম হলো যেটা, এই যে আমরা যে খাদ্য খাই, আমাদের কথায় যদি ধরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো বা লিপিড, ফ্যাট বা লিপিড দুটো একই জিনিস, ঠিক আছে। এগুলো যে খাচ্ছি সেগুলো গিয়ে কি হয়, প্রথমে আমাদের শরীরে গিয়ে সেগুলো ভেঙে যায় এবং সেখান থেকে সরল অংশ তৈরি হয়। মানে কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় গ্লুকোজ, প্রোটিন থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এগুলো আমাদের শরীরে জলের মাধ্যমে কিন্তু শোষিত হচ্ছে। তাহলে জল যদি না থাকে, এই খাদ্যের যে পুষ্টিগুণ সেগুলো শোষিত হবে না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের শরীরে যে বিপাকজাত দূষিত পদার্থগুলো তৈরি হচ্ছে, মানে আমাদের প্রত্যেকটা কোষে যে বিপাক ক্রিয়া চলছে এবং তার ফলে যে দূষিত পদার্থ তৈরি হচ্ছে, সেই দূষিত পদার্থগুলো
এই যে জল, আমাদের যে শরীরে যে জল রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে বার হয়ে যাচ্ছে। এবার এই যে দূষিত পদার্থগুলো জলে দ্রবীভূত হচ্ছে, নিয়ে তৈরি করছে মূত্র বা ঘর্ম, এটা আমাদের শরীর থেকে বার হয়ে যাচ্ছে। তাহলে শরীর থেকে দূষিত পদার্থ যে বের করে দেওয়া, সেটাতেও কাজ করছে জল। তাহলে এক্ষেত্রে জল দ্রাবক হিসাবে কাজ করছে, মানে গুলে যাচ্ছে ওর ভিতরে দূষিত পদার্থ, তারপর সেটা শরীর থেকে পার হয়ে যাচ্ছে। এবার জীবদেহের মধ্যে অন্যতম হলো উদ্ভিদ। উদ্ভিদরা কি করছে? জলের সাহায্যেই সালোক সংশ্লেষ করছে, যেটা হলো খাদ্যের একদম প্রাথমিক উৎস। তারপরে সেখান থেকে আমরা খাদ্য পাচ্ছি। তাহলে 3 নম্বর পয়েন্টে সেই কথাটা লিখতে হবে। চতুর্থ হলো এই যে উদ্ভিদরা যে সালোক সংশ্লেষের জন্য যে জল শোষণ করছে, সেই জল কখনো কখনো ওরা অতিরিক্ত শোষণ করে নেয়। এবার অতিরিক্ত জল, ধরো তুমি অতিরিক্ত জল খেয়ে ফেলেছো, কি হবে? মূত্রের মাধ্যমে বের করে দেবে। কিন্তু উদ্ভিদেরও তো দেহে এরকম একটা পদ্ধতি থাকা উচিত যেটার মাধ্যমে ওরা অতিরিক্ত জল বার করে দেবে। তার ফলে উদ্ভিদটা, যেগুলো মানে লতানো গাছ, বিরুৎ জাতীয় উদ্ভিদ, সেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেও পারবে, তার সাথে সালোক সংশ্লেষও চালাতে পারবে। সেই পদ্ধতিটা হলো বাষ্পমোচন। তাহলে অতিরিক্ত জলটাকে বাষ্পের আকারে যে বার করে দিচ্ছে, এবং তার ফলে ওর শরীরে জলের যে ভারসাম্য বজায় থাকছে এবং রসস্ফীতি যে চাপ বজায় থাকছে, সেটাও হচ্ছে জলের জন্য। আর লাস্ট হলো রক্তের একটা বড় অংশ জল, যেটা রক্ত কী করে? পুষ্টি পদার্থও নিয়ে যাচ্ছে, এবং আমরা যে নিঃশ্বাস নিচ্ছি ফুসফুসে যাচ্ছে, এবং সেখান থেকে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান হচ্ছে, সেই রক্তই সমগ্র শরীরে সেই পুষ্টি পদার্থ এবং অক্সিজেনটা ছড়িয়ে দিচ্ছে। একইভাবে কিন্তু তার মানে কি, রক্তে আছে অনেকটা পরিমাণ জল, যেটা বললাম। তাহলে জলেরও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এগুলো হলো 5টা প্রধান পয়েন্ট। জলের ভূমিকা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। যদি এর পরেও দেখি, সেটা হলো আমাদের বিভিন্ন মানে কোষের মধ্যে যে জল রয়েছে সাইটোপ্লাজম রূপে, সেখানে বিপাক ক্রিয়া হতে সাহায্য করছে। ষষ্ঠ যে পয়েন্ট, সেটা হলো আমাদের এই যে চোখ, অশ্রুগ্রন্থি, তারপর ধরো এই যে আমাদের যে সন্ধিগুলো, অস্থির সন্ধিগুলো, কনুই, হাঁটু, এই সমস্ত জায়গা, এখানেও তরল থাকে। মানে ধরো কনুইতে, হাঁটুতে, এইগুলো কি করে? দুটো অস্থির ক্ষয়ে যাওয়াকে বাধা দেয়। তাহলে ঘর্ষণ থেকে এক্ষেত্রে যে জল, সেটা রক্ষা করছে। তারপরে হলো ধরো আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে থাকছে একরকম তরল, সেটার নাম হলো সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে? এই সিএসএফ কি করে? এইটা আমাদের মস্তিষ্কের যে স্নায়ুগুলো, সেগুলো পুষ্টি পায় সেটা দেখে, এবং সেগুলোর মানে সেগুলোকে টেক কেয়ার করে। ঠিক আছে? তাহলে আমাদের শরীরের, এটা আমাদের কথা বলছি, এছাড়া বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে তো আছেই, জলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আসি, এই যে মৌলগুলো দেখছি যেগুলো আমাদের দেহে রয়েছে, সেগুলোকে দুটো প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো অতিমাত্রিক, যেটা কম্পারেটিভলি একটু বেশি মাত্রায় আমাদের শরীরে প্রয়োজন, আর একটা হলো স্বল্পমাত্রিক বা মানে কম্পারেটিভলি একটু কম লাগে। কতটা কম কতটা বেশি, এটা হলো আমাদের প্রতি গ্রাম দেহের যে শুষ্ক ওজন, তাতে 1 থেকে 10 মিলিগ্রাম লাগে। ঠিক আছে? মানে যেগুলো আমাদের শরীরের কেজিতে ওজন মাপি, এটা যদি গ্রামে মাপি, এবং সেটার রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, যে মৌলগুলোর কথা বলবো, সেগুলোর প্রয়োজনীয়তা যদি 1 থেকে 10 মিলিগ্রামের মধ্যে হয়, তাহলে বুঝতে হবে এটা অতিমাত্রিকের মধ্যে পড়ছে, মানে আমাদের শরীরে এগুলোর চাহিদা বেশি। এই জাতীয় এলিমেন্টগুলোকে ম্যাক্রো এলিমেন্ট বলে। প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, 4টে ম্যাক্রো এলিমেন্টের মধ্যে অবশ্যই করে পড়ে। তাছাড়াও ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো এর ভিতরে পড়ছে। আচ্ছা, আমি সংকেতে লিখেছি, মুখে তাই বলে দিলাম কোনটার কি নাম। যদি সংকেত বুঝতে অসুবিধা হয়, তোমরা পুরো কথায় লিখবে। এটা হলো ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম, সালফার, এ হলো পটাশিয়াম, আর পি হলো ফসফরাস। ভালো করে মনে রাখবে। এরপর আসি স্বল্পমাত্রিক যে মৌল। স্বল্পমাত্রিক মানে এগুলো দেহে অল্প মাত্রায় লাগে। কতটা অল্প? এটা প্রতি গ্রাম দেহ ওজনে 0.1 mg লাগে। এখানে 1 থেকে 10 রেঞ্জ ছিল, এটা হলো 0.1 mg লাগছে। কোন কোনগুলোর মধ্যে পড়ছে? আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, ক্লোরিন, নিকেল, এই সমস্তগুলো। আচ্ছা, mg হলো ম্যাগনেসিয়াম, mn হলো ম্যাঙ্গানিজ, বুঝে পড়বে। ঠিক আছে? এবার হলো এগুলোর মধ্যে আয়রনের রিকোয়ারমেন্ট কখনো কখনো বেশি হলে আয়রনটাকে অতিমাত্রিকের মানে দলেও ফেলা হয়। ঠিক আছে? এবার আসি, প্রধান যে 4টে আমাদের বইতে বা সিলেবাসে আছে, সেটা হলো ক্যালসিয়াম, আয়রন,
পটাশিয়াম আর সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম। এবার আসি এই যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা পাই কোথা থেকে? সাধারণত ক্যালসিয়াম দুধ, দই, মাখন, তারপর মাছ, এই সমস্তগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি। ক্যালসিয়াম মাছ যখন খাই, ধরো ভাজা মাছ খাচ্ছ, অনেক সময় ছোট ভাজা মাছ হলে সেই তার কাঁটাও চিবিয়ে আমরা খেয়ে নিই। সেই যে কাঁটাগুলো থেকে বা মাছের যে হাড়, যেটাকে কাঁটা বলি আমরা, সেগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি। সেগুলো মানে এবার দেখো, ক্যালসিয়ামের তো অনেক উৎস আছে, অনেক যৌগ আছে, সবগুলো থেকে ক্যালসিয়াম কিন্তু আমরা পাবো না। এই যে মাছের যে কাঁটা বা যে হাড়, মাছের হাড় হিসাবে বলছি, সেটা গঠিত হয় ক্যালসিয়াম ফসফেট দিয়ে। এবার এই ক্যালসিয়াম ফসফেট যদি খাই, আমাদের শরীরে ক্যালসিয়ামটা সহজে শোষিত হয়, মানে শরীর সেটা থেকে ক্যালসিয়ামটা নিতে পারে। তাছাড়াও ধরো যদি ট্যাবলেট খাচ্ছি, ধরো যাদের ক্ষেত্রে অনেক সময় ক্যালসিয়ামের অভাব বলে ডাক্তার ট্যাবলেট দেন, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকেও আমরা ক্যালসিয়াম পাই। অনেকে ওই পানের মধ্যে চুন লাগিয়ে খান, খাবার চুন, সেখান থেকেও ক্যালসিয়াম পাই। তাহলে সেগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি, যেটা আমাদের শরীরে কাজে লাগছে, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম প্রধান কাজ করে কি আমাদের দেহে? তোমাদের বইতে এগুলো একদম আলাদা করে লেখাই আছে, সেই জন্য আমি আর বোর্ডে লিখিনি। প্রধান কাজ কি? এটা আমাদের হাড় গঠনে, হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে। হাড় যদি কোথাও ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়, সেগুলো সারাই করতে সাহায্য করে। তাছাড়া আমাদের দেহে যে কোথাও ধরো কেটে গেছে, এক্সটার্নাল বা ইন্টারনাল, মানে বাহ্যিকভাবে এখানটা কেটে গেল, এখানটা সারাই করতে, সারাই মানে এই জায়গায় রক্ত জমাট বাঁধতে, বা ধরো আমাদের শরীরের ভিতরের কোনো ধরো শিরা জখম হয়েছে, সেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, সেগুলোও সেখানটাও রিপেয়ার হতে এই যে ক্যালসিয়াম সাহায্য করে। মানে ক্যালসিয়াম কোথাও কেটে গেলে, কোথাও মানে কোথাও জখম হলে সেই জায়গাটায় রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম সাহায্য করে। তার সাথে সাথে বহু বিপাক ক্রিয়া, মানে আমাদের কোষে যে বিভিন্ন রকম বিক্রিয়া ঘটে, সেই বিপাক ক্রিয়াগুলো হতেও ক্যালসিয়াম সাহায্য করছে। তাহলে ক্যালসিয়ামের এই 4টে প্রধান কাজ। তারপর আসি হলো আয়রন। আয়রন প্রধানত দেখবে অনেকের ক্ষেত্রে, এটা বিশেষ করে মানে মেয়েদের ক্ষেত্রে আয়রনের একটা মানে অভাব হয় দেহে। কারণ যে সমস্ত যখনই মহিলারা অ্যাডোলেসেন্সে যায় বা বয়ঃসন্ধিতে যায়, তখনই কিন্তু তার শরীরে ইস্ট্রোজেন বার হয়। এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুটো হরমোনই মেয়েদের শরীরে এই যে আয়রনটাকে একটু কমিয়ে দেওয়ার টেন্ডেন্সি আছে। সেই জন্যই এই সময়ের পর থেকে মেয়েদের শরীরে একটু আয়রনের অভাব হতে পারে যদি খেয়াল না রাখা হয়। বিভিন্ন খাদ্য থেকে আমরা আয়রন পেতে পারি, যেমন ধরো মেটে হয়, তারপর ধরো স্পিনাচ, যে পালং শাক, বেদানা, খেজুর, কিশমিশ, সমস্তগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ আয়রন পেতে পারি। সেজন্য একটু মাইন্ডফুলি খেলে এটার অভাব হবে না, ঠিক আছে। লিভার লিখেছি মানে যেটা মেটে, সেটাকে লিভারও অনেকে বলে, সেই কারণে। আয়রনের কাজ কি? প্রধান যে জিনিসটা আমাদের রক্তের, যেটা অক্সিজেনকে বহন করে, সেটা হলো আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন। রক্তে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা বড়সড় যৌগ, যেটা খুব দেখতে বড়সড়, যার মাঝখানে ফেরাস থাকে। ফেরাস মানে এফি কি? এটা হলো আয়রন থাকে, ফেরাস থাকে। তারপর এখানে খুব বড় বড় যৌগ থাকে, ঠিক আছে। মানে এটার একটা স্ট্রাকচারটা যদি আঁকি, খুব বড়সড় হবে, অনেক কেমিক্যাল মানে অনেক মৌল এতে আছে, কিন্তু এর সেন্টারে আছে এফি। তাহলে এই যে এফিটা যদি না থাকে বা ফেরাস যদি না থাকে, তাহলে কিন্তু এই যে হিমোগ্লোবিন, এটা তৈরি হবে না আমাদের শরীরে, প্রপারলি গঠিতই হবে না। তখন এই হিমোগ্লোবিনই কী করে? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেনকে বহন করে। তাহলে হিমোগ্লোবিন তৈরি না হলে অক্সিজেনকেও বহন করতে পারবে না, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে না, আমাদের শরীরে অক্সিজেনের অভাব হবে, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ আমাদের শরীরে অক্সিজেনকে সরবরাহ করা, সর্বত্র, প্রত্যেকটা কোষের প্রত্যেক অঙ্গে। তাহলে যখনই আমাদের শরীরে আয়রনের অভাব হবে, আমাদের শরীরে অক্সিজেনের অভাব হবে, এবং তার ফলস্বরূপ কী হবে? আমাদের যে কাজ করার ক্ষমতা কমে যাবে, আমরা খুব সহজে হাঁপিয়ে পড়ব। তারপর হলো এই যে সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম তো আমরা জানি যে NaCl থেকে Na পাই, আর পটাশিয়াম কলা, আলু, তারপর ডাবের জল, বাদাম, এই সমস্তগুলো থেকে পেতে পারি।
এবার এই যে তোমার সোডিয়াম এবং পটাশিয়াম এগুলোর প্রধান কাজ কি, আমাদের যে স্নায়ু যে ইনফরমেশান ক্যারি করে, ধরো তুমি এইখানে যে ধরো এখানে একটা পিন ফোটালে, এই জায়গাটায় যে লাগলো, এই অনুভূতিটা যে মস্তিষ্কে গেল এবং মস্তিষ্কে গিয়ে আমাদের সেন্স দিল যে এখানে একটা পিন ফুটেছে, এই জিনিসটা আমরা বুঝছি কিন্তু এই সোডিয়াম পটাশিয়ামের জন্য। এই যে অনুভূতিটা যে মস্তিষ্কে যাচ্ছে স্নায়ুর মাধ্যমে, এই জিনিসটাকে এক স্থান থেকে মানে এই হাত থেকে মস্তিষ্ক অবধি বহন করছে বা সুষুম্না কাণ্ড অবধি বহন করছে এই সোডিয়াম এবং পটাশিয়াম। তোমরা জিজ্ঞাসা করতে পারো সুষুম্না কাণ্ড কোথায় থাকে? সুষুম্না কাণ্ড মানে আমাদের সোজা কথায় যদি বলি শিরদাঁড়া, আমাদের শিরদাঁড়া অবধি এই যে ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে, এই খবরটা নিয়ে যাচ্ছে, সেটা সোডিয়াম এবং পটাশিয়াম বহন করে। তাই জন্য আমাদের শরীরে যদি সোডিয়াম পটাশিয়ামের অভাব হয় সেক্ষেত্রে স্নায়বিক বিভিন্ন সমস্যা, স্নায়বিক দুর্বলতা দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রধানত এই চারটে নিয়েই আলোচনা তোমাদের বইতে করা হয়েছে। বাকি এই কোনগুলো ম্যাক্রো এলিমেন্ট, কোনগুলো মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট, এই জিনিসগুলো ভালো করে পড়ে রাখবে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে বাকি অংশটা আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। আর তোমরা সুপার থ্যাঙ্কস বা জয়েন বাটন ক্লিক করেও এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ।